আবার চলে এলাম আপনাদের সামনে। উইকেন্ড কেমন কাটালেন? ভালো তো? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের কি মনে হয় সরকারি শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে তুলে দেওয়া হচ্ছে? চলুন এই নিয়েই আজ একটু খোঁড়াখুড়ি করা যাক। প্রতি বছর এপ্রিল মে মাসে দিল্লিতে সমগ্র শিক্ষা মিশনে রাজ্যগুলিকে কি পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে তা নিয়ে একটি করে বৈঠক হয়। এই বৈঠকের পোশাকি নাম কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড মিটিং বা সংক্ষেপে প্যাব। এবছরে এই প্যাব মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে হাজির ছিলেন রাজ্য সমগ্র শিক্ষা মিশনের ডিরেক্টর শুভ্র চক্রবর্তী, এসসিআরটির ডিরেক্টর ছন্দা রায় এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার। বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিদের সম্মতিতে যে তথ্যগুলি উঠে এসেছে তা হলো: ১. পশ্চিমবঙ্গের ৬৬,৭৪৪টি প্রাথমিক স্কুলের মধ্যে ৫,১৪৯টিতে একজন করে শিক্ষক রয়েছেন। ২. ৬,৪২৬টি আপার প্রাইমারি স্কুলের ৮৯১টিতে আছেন একজন করে শিক্ষক। ৩. প্রাথমিকে ১১,৫১৫টি স্কুলে পড়ুয়া ৩০-এর কম। ৪. ৩,৬৬৯টি প্রাথমিক স্কুলে পড়ুয়া ১৫ জনের কম। ৫. ৭৪৭টি প্রাথমিক স্কুলে একজনও পড়ুয়া নেই। ৬. আপার প্রাইমারিতে ১,৪৭৫টি স্কুলে পড়ুয়া ৩০ জনের কম। ৭. ৭২০টি স্কুলে ১৫ জনের কম পড়ুয়া। ৮. ২৫৯টি স্কুলে একজনও পড়ুয়া নেই। ৯. স্কুল ছুটের হার ৮.৫% থেকে বেড়ে হয়েছে 17.৮%। ১০. সমগ্র শিক্ষা মিশনে কেন্দ্রীয় বরাদ্দের সিংহভাগ দেওয়ার পরেও এ রাজ্যে মাত্র ৬৪% স্কুলে খেলার মাঠ তৈরি হয়েছে। ইন্টারনেট সংযোগ হয়েছে মাত্র 16% স্কুলে। স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা হয়েছে মাত্র 28% স্কুলে। বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে মাত্র 46% স্কুলে। সোলার প্যানেল বসেছে মাত্র 4.6% স্কুলে। বেশিরভাগ স্কুলে শৌচাগার এতটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন যে সেগুলি ব্যবহারের অযোগ্য। শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডলের নেতৃত্বে গঠিত রাজ্যের বিধানসভা শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিধানসভায় 2021 থেকে 2024 পর্যন্ত সময়কালের জন্য যে রিপোর্ট পেশ করেছে সেটাও এক ঝলক দেখে নেওয়া যাক। ১. গ্রামাঞ্চলে বিদ্যালয়গুলিতে যথেষ্ট শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। বিশেষত নিউ সেটআপ বিদ্যালয়গুলিতে শূন্য পদ পূরণে বিভাগকে সচেষ্ট হতে হবে। ২. জেলায় অনেক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নেই, ফলে স্কুলের প্রশাসনিক কাজ ও পঠন পাঠনের কাজ ব্যাহত হচ্ছে। ৩. রাজ্যের অনেক স্কুলে ছাত্রীদের সংখ্যা ক্রমশ কমছে। এটা আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে। ৪. 2010-11 অর্থবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র ধরে শিক্ষক ছিলেন 4,14,434 জন। এখন এই ক্ষেত্রে শিক্ষক আছেন 2,72,443 জন। এসএসকে এমএসকে গুলির 75,000 শিক্ষকদের ধরলে শিক্ষক সংখ্যা 3,72,443। 2010-2011 অর্থবর্ষের তুলনায় শূন্যপদ 69,000। মনে রাখবেন, এই রিপোর্ট কোনো বিরোধী বিধায়কের নয়, শাসক দলের বিধায়কের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটির। 2022-এ
ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে তথ্য বিধানসভায় দিয়েছিলেন তাতে রাজ্যে শিক্ষাক্ষেত্রে শূন্য পদের পরিসংখ্যানে বলা হয় মাদ্রাসা শিক্ষক 10,000, প্রাথমিক শিক্ষক 19,085, মাধ্যমিক শিক্ষক 1,39,295, উচ্চ মাধ্যমিক শিক্ষক 23,711, প্রধান শিক্ষক 5,824। এছাড়াও শিক্ষাকর্মীদের শূন্যপদ 29,235। অর্থাৎ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 3,98,150। এবার চোখ রাখা যাক উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে। এখানে অনুমোদিত পদের কম বেশি 60% পদ শূন্য রয়েছে। এই বিপুল সংখ্যায় শূন্য পদের কারণে গোটা সরকারি শিক্ষা পরিকাঠামোয় পঠন পাঠন কার্যত অসম্ভব হয়ে উঠছে। 2008-এ এই রাজ্যে শিক্ষক ছাত্র অনুপাত ছিল 35 জন ছাত্র পিছু একজন শিক্ষক। শিক্ষার অধিকার আইন অনুসারে প্রয়োজন 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক। দেখা যাচ্ছে বর্তমানে তা 73 জন ছাত্র পিছু একজন শিক্ষকে এসে দাঁড়িয়েছে। সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে পূর্বতন সরকারগুলো 39টি সম্পূর্ণ সরকারি বিদ্যালয় গড়ে তুলেছিল। এই 39টি স্কুলে শিক্ষকদের অনুমোদিত পদ 1800, কর্মরত শিক্ষক 900 এবং শূন্যপদ 900। মন্তব্য নিষ্প্রয়োজন। গত 14 বছরে অতীতের মতো প্রতি বছর নতুন নিয়োগের কোনো ব্যবস্থা নেয়নি সরকার। 2016-তে মাত্র একবার এসএসসির মাধ্যমে 25,753 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল। সেই 25,753 জনের চাকরিও আদালতের নির্দেশে বাতিল হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। 2012 এবং 2014-তে টেটের মাধ্যমে 18,793 জন শিক্ষক এবং 42,000 প্রাথমিক শিক্ষক অর্থাৎ 60,793 জনকে নিয়োগ করা হয়। 2012-তে টেটে নামকে বাঁচতে হলেও একটা মেধা তালিকা প্রকাশ হয়েছিল। 2014 টেটে তাও হয়নি। তথাকথিত সফল প্রার্থীদের SMS-এ খবর পাঠানো হয়। এই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তর অভিযোগ আছে। গোটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমূলক। সরকারি আইনজীবীরা কলকাতা হাইকোর্টে শুনানির সময় স্বীকার করে নিয়েছিলেন টেটের প্রশ্ন ফাঁস হয়েছিল, যে কারণে 25,753 জনের প্যানেল বাতিল হয়েছে। একই কারণে 60,793 জন প্রাথমিক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে। ইতিমধ্যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ উচ্চতর বেঞ্চে বিচারাধীন। এই গোটা প্যানেলের ভবিষ্যৎ অনিশ্চিত। এরপরে আরো 2টো টেট হলেও কোনো নিয়োগ হয়নি। সরকার নিয়োগ করতেই চাইছে না। ফলে বিপুল পরিমাণে শিক্ষক শিক্ষাকর্মী ঘাটতি থেকেই যাচ্ছে। এই শিক্ষক ঘাটতি মোকাবিলায় সরকার কিছু নিয়োগ করেছে, যেমন প্রাথমিকে 21,246 জন, যাদের বেতন মাসে 12,340 টাকা। উচ্চ প্রাথমিকে 24,418 জন, যাদের বেতন মাসে 16,053 টাকা। পার্শ্ব শিক্ষক 3,000, যাদের বেতন মাসে 8,000 টাকা। বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী ঘাটতির মোকাবিলায় এই নগণ্য সংখ্যায় চুক্তিতে নিয়োগ সিন্ধুতে বিন্দুসম। একই স্কুলে একই কাজ করে এরা স্থায়ী কর্মীর থেকে অনেক কম বেতন পাচ্ছেন, কার্যত কোনো সামাজিক সুরক্ষা পাচ্ছেন না। এই বৈষম্য নিয়ে শিক্ষা ব্যবস্থা চলতে পারে? এবার বাস্তবে কি হচ্ছে? কোনো প্রক্রিয়া ছাড়াই শাসক দলের সুপারিশে এই সব নিয়োগ হচ্ছে।
ফলে শাসক দল শিক্ষাঙ্গনে রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করছে। ফল যা হওয়ার তাই হচ্ছে। যে সংখ্যায় শিক্ষক শিক্ষাকর্মী কর্মরত আছেন তাদের একটা বড় অংশ বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, আর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে গিয়ে তারা পঠন পাঠনের মতো তুচ্ছ বিষয়ে সময় দিতে পারেন না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়ারা। উচ্চশিক্ষার অবস্থা তো আরো ভয়াবহ। কলেজগুলির গভর্নিং বডিতে শাসক দল ও তার ছাত্র সংগঠনের নেতাদের ব্যাপক অনুপ্রবেশ ঘটিয়ে কলেজ প্রশাসনকে রাজনীতির আখড়া বানিয়ে ছাত্র স্বার্থের বিরোধী পরিবেশ ও পরিস্থিতি তৈরি করা হচ্ছে। 2017 থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। টিএমসিপির নামে প্রায় সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে মনোজিৎ মিশ্র মডেল চালু হয়েছে। ছাত্রছাত্রীরা, বিশেষত ছাত্রীরা এক চূড়ান্ত আতঙ্কের পরিবেশে রয়েছেন। খোলা মনে পড়াশোনার কাজটাই করতে পারছেন না। পুলিশ এবং প্রশাসন মনোজিৎ মিশ্রদের সুরক্ষা দিতে দায়বদ্ধ। ফলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও সম্ভ্রম রক্ষা ঈশ্বর আল্লাহর হাতে। অভিভাবকরা সরকারি বা সরকার পোষিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সন্তানদের ভর্তি করেন এই ভরসায় যে সরকারের ব্যবস্থাপনায় তারা শিক্ষার সঙ্গে সুরক্ষাও পাবে। কিন্তু সরকারি মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসক হাসপাতালের ভেতরে ধর্ষিতা হয়ে খুন হন। একটা সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করে কেন্দ্র ও রাজ্যের সরকারি তদন্তকারী সংস্থা প্রভাবশালী মূল অপরাধীদের সুরক্ষা দেওয়ায় মুনশিয়ানা দেখায়। কসবার ঘটনায় প্রমাণিত যে তৃণমূল পরিবারের টিএমসিপি করা ছাত্রীও টিএমসিপি নেতাদের দলবদ্ধ ধর্ষণ ও নারকীয় অত্যাচারের থেকে সুরক্ষিত নন। কত অসংখ্য ছাত্র ছাত্রী টিএমসিপি ও সরকার পোষিত দুষ্কৃতীদের অত্যাচারে মানসিক অবসাদে ভুগছেন। কত অসংখ্য ছাত্রী এদের যৌন দাসীর ভূমিকা নিতে বাধ্য হয়েছেন, তার হিসাব কে রাখে? এদের বেশিরভাগই সামাজিক অসম্মানের আতঙ্কে এসব ঘটনা প্রকাশ্যে আনেন না। ভুক্তভোগীরা এটাও জেনে গেছেন পুলিশ বা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই, কারণ তারাও দুষ্কৃতীদেরই পক্ষে। 165 বছরের পুরনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 150টি কলেজ, 7টি ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ের 68টি বিভাগের মধ্যে 53টি বিভাগের তথ্য আমাদের কাছে আছে। এই 53টি বিভাগে অধ্যাপকদের অনুমোদিত পদ 793, কর্মরত অধ্যাপক 398 এবং শূন্য পদ 395, অর্থাৎ অনুমোদিত পদের 49.81% অধ্যাপকহীন। পড়াশোনা কিভাবে হবে? এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা ব্যতিক্রম নয়, কিন্তু সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা। এর উপরে আছে বছরে 6-7 মাসের ছুটি। এবছর এখনো সরকারি বা সরকার পোষিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়াই শুরু হয়নি, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতের জটিলতার অজুহাত দেখিয়ে। উদ্বিগ্ন, অধৈর্য হয়ে যাতে শিক্ষাবর্ষ নষ্ট না হয়, তাই অভিভাবকরা ঘটি বাটি বেচেও লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানদের বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। সরকার আক্ষরিক অর্থে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে পড়ুয়ারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে বাধ্য হয়। বেসরকারি শিক্ষা ব্যবসায়ীদের একটা বড় অংশ তৃণমূল নেতা, মন্ত্রী অথবা তাদের সঙ্গে তৃণমূলের লেনদেনের সম্পর্ক। সব মিলিয়ে গরিব,
নিম্নবিত্ত মধ্যবিত্তদের সন্তানদের উচ্চশিক্ষা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। সরকার কিন্তু ঠিক এটাই চায়। তাদের হাতিয়ার যত কম জানে তত বেশি মানে। যুব সমাজকে অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে দিতে পারলে কেউ প্রশ্ন করবে না, রাজা তোর কাপড় কোথায়? আজ এ পর্যন্তই।